একটা কথা বলি, মন দিয়ে শুনুন। একজন নারী যখন আপনার দিকে তাকান, তখন তার চোখের ভেতর একটা গল্প লেখা থাকে, একটা অব্যক্ত আকুতি থাকে, একটা চাপা কান্না থাকে, কিংবা থাকে একটা নীরব আহ্বান। কিন্তু সেই গল্প পড়ার ক্ষমতা কি আপনার আছে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার জীবনে কি এমন কোনো নারী আছেন যিনি বয়সে আপনার চেয়ে বড়, হয়তো ৩০-এর কোঠায়, ৪০-এ, ৫০-এ কিংবা তারও পরে, যিনি কখনো মুখ ফুটে কিছু বলেননি, কিন্তু আপনি অনুভব করেছেন যে তিনি কিছু একটা বলতে চাইছেন? তার চোখে একটা ভাষা ছিল, তার নীরবতায় একটা সুর ছিল, তার আচরণে একটা ইশারা ছিল, কিন্তু আপনি সেটা ধরতে পারেননি। আজকের এই ভিডিওটি সেই অপঠিত ভাষার অভিধান। আজ আমি আপনাকে বলবো এমন ২৬টি গোপন ইশারার কথা, যেগুলো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, কিন্তু ৯৫% মানুষ সেগুলো বুঝতেই পারেন না। এই ইশারাগুলো শুধু রোম্যান্টিক আকর্ষণের নয়, এগুলো যত্নের, ভালোবাসার, একাকিত্বের, কষ্টের, চাওয়ার এবং কখনো কখনো গভীর আত্মসমর্পণের ইশারা। মনোবিজ্ঞানের গবেষণা বলে মানুষের যোগাযোগের মাত্র ৭% হয় কথার মাধ্যমে, বাকি ৯৩% হয় শরীরের ভাষা, কণ্ঠস্বরের ওঠানামা, চোখের দৃষ্টি এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে। আর নারীরা এই অমৌখিক যোগাযোগে পুরুষদের চেয়ে অনেক বেশি দক্ষ। তারা কথা না বলেই পুরো একটা উপন্যাস লিখে ফেলতে পারেন শুধু তাদের উপস্থিতি দিয়ে। কিন্তু সমস্যা হলো, বয়স বাড়ার সাথে সাথে নারীরা আরও বেশি সংযত হয়ে যান। সমাজ তাদের শেখায়, চুপ থাকো, মুখ ফুটে বলো না, ইশারায় বোঝাও, আর যদি সেই ইশারাও কেউ না বোঝে, তাহলে সেই কথাটা বুকের ভেতর চাপা দিয়ে রাখো আজীবন। তো আজ সেই চাপা দেওয়া কথাগুলোর পর্দা সরাবো আমি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ২৬টি ইশারার মধ্যে অন্তত ৫টি আপনি আপনার জীবনে ইতিমধ্যেই দেখেছেন, কিন্তু চিনতে পারেননি। আর শেষের দিকে আমি এমন কিছু ইশারার কথা বলবো, যেগুলো জানলে আপনার নারী মনস্তত্ত্ব সম্পর্কে পুরো ধারণাটাই বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, বারবার আপনার কাছে ছোট ছোট অজুহাতে আসা। প্রথম ইশারাটি এতটাই সাধারণ যে অধিকাংশ মানুষ এটাকে ইশারা বলেই মনে করেন না। লক্ষ্য করুন, একজন পরিণত বয়সী নারী যদি বারবার আপনার কাছে আসেন ছোট ছোট অজুহাতে, কখনো একটু পানি চাইতে, কখনো একটা তুচ্ছ প্রশ্ন করতে, কখনো এমন কিছু জিজ্ঞেস করতে যেটার উত্তর তিনি নিজেই জানেন, তাহলে বুঝবেন তিনি আসলে পানি চাইছেন না, উত্তর চাইছেন না। তিনি চাইছেন আপনার সান্নিধ্য, তিনি চাইছেন আপনার মনোযোগের কয়েকটি মুহূর্ত। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার, অর্থাৎ একজন মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হন বা কারো কাছ থেকে মানসিক স্বস্তি পান, তখন তিনি সচেতন বা অবচেতনভাবে সেই মানুষটির কাছাকাছি থাকার চেষ্টা করেন, কিন্তু সরাসরি গিয়ে বলতে পারেন না যে আমি তোমার কাছে থাকতে চাই। তাই তিনি অজুহাত তৈরি করেন। একজন ত্রিশোর্ধ্ব বয়সী নারী সমাজের চাপে, লোকলজ্জায় নিজের অবস্থানের কারণে সরাসরি কিছু বলতে পারেন না, কিন্তু তার মন তো আর সমাজের নিয়ম মানে না, তাই না? মন তার নিজের পথ খুঁজে নেয়, আর সেই পথটাই হলো ছোট ছোট অজুহাত। তাই পরের বার যদি দেখেন কোনো নারী আপনার কাছে বারবার আসছেন তুচ্ছ কারণে, তাহলে কারণটার দিকে তাকাবেন না, তার চোখের দিকে তাকান, সেখানেই আসল কথাটা লেখা আছে। পয়েন্ট ২, আপনার সামনে নিজের চেহারা বা পোশাক ঠিক করা। দ্বিতীয় ইশারাটি খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন নারী আপনার সামনে এসে হঠাৎ তার চুল ঠিক করছেন, ওড়না সামলাচ্ছেন, শাড়ির আঁচল গুছিয়ে নিচ্ছেন, কিংবা নিজের মুখ একটু মুছে নিচ্ছেন? এটা কি শুধুই পোশাক ঠিক করা? না, মোটেও না। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রিনিং বিহেভিয়ার। এটি একটি সহজাত প্রবৃত্তি যা মানুষ এবং এমনকি প্রাণী জগতেও দেখা যায়। যখন কোনো প্রাণী বা মানুষ কারো সামনে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চায়, তখন সে অবচেতনভাবে নিজের বাহ্যিক অবয়ব গোছাতে শুরু করে। একজন পরিণত বয়সের নারী যখন আপনার সামনে এসে নিজেকে গুছিয়ে নেন, তখন তার অবচেতন মন আসলে বলছে, আমি চাই তুমি আমাকে সুন্দর দেখো, আমি চাই তোমার চোখে আমার একটা বিশেষ জায়গা থাকুক।
এই ইশারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন তিনি শুধু আপনার সামনেই এটা করেন, অন্যদের সামনে নয়। তখন বুঝবেন এই যত্নটা শুধু আপনার জন্য, এই সাজটা শুধু আপনার চোখের জন্য। বয়স যাই হোক, একজন নারীর ভেতরে যে নারীটি বাস করেন তিনি চিরকালই সুন্দর হতে চান সেই মানুষটির কাছে যাকে তিনি মনে মনে বেছে নিয়েছেন। পয়েন্ট 3, আপনার কথায় অতিরিক্ত মনোযোগ দেওয়া। তৃতীয় ইশারাটি অনেকেই উপেক্ষা করেন, কিন্তু এটি সবচেয়ে সৎ ইশারাগুলোর একটি। খেয়াল করে দেখুন, একজন নারী কি আপনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনেন? আপনি হয়তো খুব সাধারণ কিছু বলছেন, তুচ্ছ কিছু বলছেন, কিন্তু তিনি এমনভাবে শুনছেন যেন আপনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনার কথার মাঝে তিনি মাথা নাড়ছেন, চোখে চোখ রাখছেন, মাঝে মাঝে হালকা হাসছেন, আপনার কথার সূত্র ধরে প্রশ্ন করছেন। তাহলে বুঝবেন তিনি শুধু আপনার কথা শুনছেন না, তিনি আপনাকে শুনছেন। আপনার কথার শব্দ নয়, তিনি আপনার কথার পেছনের মানুষটিকে অনুভব করছেন। মনোবিজ্ঞানে বলা হয় অ্যাক্টিভ লিসনিং হল গভীর আগ্রহ এবং সংযুক্তির চিহ্ন। একজন মানুষ তখনই আপনার কথায় এতটা মনোযোগ দেবেন যখন আপনার অস্তিত্বটাই তার কাছে গুরুত্বপূর্ণ। সাধারণ পরিচিত বা সহকর্মী হলে মানুষ শোনার ভান করে, মাঝে মাঝে ফোনের দিকে তাকায়, অন্যমনস্ক থাকে। কিন্তু যখন কেউ আপনার প্রতিটি শব্দ গিলে খাচ্ছেন, তখন বুঝবেন সেখানে সাধারণ ভদ্রতার চেয়ে অনেক বড় কিছু আছে। বিশেষ করে পরিণত বয়সের নারীরা অনেক কিছু শুনে ফেলেছেন জীবনে। তিনি সবার কথায় এভাবে মনোযোগ দেন না। তিনি যদি আপনার কথায় দেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে সবাই নন, আপনি আলাদা। পয়েন্ট 4, আপনার জন্য বিশেষভাবে রান্না করা বা খাবার এনে দেওয়া। চতুর্থ ইশারাটি বাঙালি সংস্কৃতিতে এতটাই মিশে আছে যে একে আলাদা করে চেনা কঠিন, কিন্তু চেনাটা জরুরি। একজন পরিণত বয়সের নারী যখন আপনার জন্য বিশেষভাবে কিছু রান্না করেন বা আপনি তার বাড়িতে গেলে একটু বেশি যত্ন করে খাবার পরিবেশন করেন বা অফিসে আপনার জন্য আলাদা করে টিফিন এনে দেন, তাহলে এটাকে শুধু ভালো মানুষ বলে উড়িয়ে দেবেন না। আমাদের সংস্কৃতিতে নারীরা ভালোবাসা প্রকাশ করেন যত্নের মাধ্যমে। তারা আমি তোমাকে ভালোবাসি বলেন না, তারা বলেন খেয়েছো, ঠিকমতো খাচ্ছ তো, এই তোমার প্রিয় মিষ্টি, তোমার জন্যই বানিয়েছি। এই কথাগুলোর ভেতরে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা কোনো প্রেমপত্রের চেয়ে কম নয়। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাক্টস অফ সার্ভিস, যেটি প্রেমের ভাষাগুলোর মধ্যে অন্যতম। অনেক নারী কথায় প্রেম প্রকাশ করতে পারেন না, কিন্তু কাজে প্রকাশ করেন। আর খাবার হলো সেই কাজের সবচেয়ে আদিম এবং সবচেয়ে আন্তরিক রূপ। তাই পরের বার যখন একজন নারী আপনার জন্য বিশেষ করে কিছু রান্না করেন, তখন শুধু স্বাদ নেবেন না, অনুভব করুন সেই খাবারের প্রতিটি মশলায়, প্রতিটি উপকরণে তার মনের একটা অব্যক্ত কথা মেশানো আছে। পয়েন্ট 5, আপনার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করা। পঞ্চম ইশারাটি চেনা সহজ, কিন্তু এর গভীরতা বোঝা কঠিন। তুমি কি অসুস্থ? মুখটা ফ্যাকাশে লাগছে। ঠিকমতো ঘুমাচ্ছ তো? এত রোদে বেরিও না, শরীর খারাপ হয়ে যাবে। ওষুধ খেয়েছ? ডাক্তার দেখিয়েছ? এই কথাগুলো যখন একজন নারী বলেন, তখন তিনি শুধু স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছেন না, তিনি আসলে বলছেন তোমার কিছু হলে আমার কষ্ট হবে, তুমি ভালো থাকো, কারণ তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞান বলে একজন মানুষ তখনই অন্যের শারীরিক সুস্থতা নিয়ে এতটা উদ্বিগ্ন হন যখন সেই মানুষটির অস্তিত্ব তার জীবনে একটা মানে রাখে। সাধারণ পরিচিতদের জন্য মানুষ গেট ওয়েল সুন বলে, কিন্তু ওষুধ খাওয়ানোর দায়িত্ব নেন না। যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি সাধারণ নন। বিশেষ করে পরিণত বয়সের নারীরা যখন এই ধরনের যত্ন দেখান, তখন সেটা তাদের মাতৃসুলভ প্রবৃত্তি এবং গভীর আবেগের মিশ্রণ। তারা হয়তো জানেন এই যত্নের বিনিময়ে কিছু পাবেন না, কিন্তু তবুও তারা যত্ন নেন, কারণ ভালোবাসা বিনিময়ের বিষয় নয়, এটা প্রবাহের বিষয়। পয়েন্ট 6, আপনার সাথে একা সময় কাটানোর চেষ্টা করা। ষষ্ঠ ইশারাটি খুব স্পষ্ট, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে কাকতালীয় মনে করেন। লক্ষ্য করুন, তিনি কি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনি এবং তিনি একা থাকেন? হয়তো অন্য সবাই চলে গেছেন, কিন্তু তিনি একটু দেরি করছেন। হয়তো সবাই একসাথে আছেন, কিন্তু তিনি কোনোভাবে আপনাকে আলাদা করে কথা বলার সুযোগ খুঁজছেন। হয়তো তিনি বলছেন একটু থাকো, একটা কথা ছিল, কিন্তু সেই একটা কথা আসলে বিশেষ কিছু নয়,
তিনি শুধু চান আপনার সাথে আর একটু সময়। মনোবিজ্ঞানে বলা হয়, একান্ত সময়ের আকাঙ্ক্ষা হল গভীর সংযোগের তৃষ্ণা। একজন মানুষ যখন ভিড়ের মধ্যে নয়, একান্তে আপনার সাথে থাকতে চান, তখন বুঝতে হবে তিনি চান আপনার সাথে এমন কিছু ভাগ করতে যা ভিড়ের মধ্যে সম্ভব নয়। সেটা হতে পারে একটা কথা, একটা দৃষ্টি, একটা নীরবতা, কিংবা শুধুই আপনার উপস্থিতির উষ্ণতা। পরিণত বয়সের নারীরা জানেন সময় সীমিত। তারা অপ্রয়োজনীয় মানুষের পেছনে সময় নষ্ট করেন না। তিনি যদি আপনার সাথে একা সময় কাটাতে চাইছেন, তাহলে এর চেয়ে বড় ইশারা আর কি হতে পারে? পয়েন্ট 7, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া। সপ্তম ইশারাটি প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে। তোমার বাসায় কে কে আছে? তুমি কি একা থাকো? তোমার জীবনে কেউ আছে? বিয়ের কোনো পরিকল্পনা আছে? অথবা আরও সূক্ষ্মভাবে, তুমি সন্ধ্যের পর কি করো? কে তোমার সাথে থাকে? এই প্রশ্নগুলো যখন একজন পরিণত বয়সের নারী জিজ্ঞেস করেন, তখন এগুলো শুধু কৌতূহল নয়, এগুলো হলো তার মনের মানচিত্র আঁকার চেষ্টা। তিনি জানতে চাইছেন আপনার জীবনে কি তার জন্য কোনো জায়গা আছে? আপনার হৃদয়ে কি কোনো ফাঁকা ঘর আছে যেখানে তিনি একটুখানি আশ্রয় পেতে পারেন? মনোবিজ্ঞানে একে বলা হয় ইনফরমেশন গ্যাদারিং ফেজ। যখন কেউ আপনার প্রতি আবেগতাড়িত হন, তখন তিনি প্রথমে আপনার জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন, সরাসরি নয়, বরং ঘুরিয়ে ফিরিয়ে, স্বাভাবিক কথোপকথনের ছলে। তাই পরের বার যখন একজন নারী আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবেন, তখন প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন। কখনো কখনো প্রশ্নের পেছনের নীরবতাটাই আসল উত্তর। পয়েন্ট 8, আপনার প্রশংসা করা, বিশেষত অন্যদের সামনে। অষ্টম ইশারাটি গর্বের মোড়কে আসে। লক্ষ্য করুন, একজন নারী কি অন্যদের সামনে আপনার প্রশংসা করেন? ও খুব ভালো মানুষ, ওর মতো বিবেচক কাউকে দেখিনি, ও যে কত গুণী তোমরা জানো না। এই কথাগুলো যখন তিনি বলেন, তখন তিনি শুধু আপনার গুণকীর্তন করছেন না, তিনি আসলে ঘোষণা দিচ্ছেন এই মানুষটি আমার কাছে বিশেষ। মমিতের নলে মানুষ তখনই কাউকে পাবলিকলি প্রশংসা করে যখন সেই মানুষটির সাথে তার একটা মানসিক সম্পর্ক থাকে। সাধারণ পরিচিতদের আমরা প্রশংসা করি ঠিকই, কিন্তু বারবার বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রসঙ্গে এভাবে করি না। এটা তখনই হয় যখন সেই মানুষটি আমাদের ভাবনায় স্থায়ীভাবে জায়গা নিয়েছে। আর পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ তারা জীবনে অনেক মানুষ দেখেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তারা সহজে কাউকে প্রশংসা করেন না। তিনি যদি আপনাকে করছেন, তাহলে বুঝবেন আপনি তার চোখে সত্যিই বিশেষ কেউ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রশংসার ভেতরে একটা মালিকানাবোধও কাজ করে। যখন তিনি অন্যদের সামনে আপনার কথা বলেন, তখন তিনি অবচেতনভাবে বলছেন, এই মানুষটিকে আমি চিনি, আমি জানি, সে আমার পরিচিত, এবং সেটা আমার গর্বের বিষয়। পয়েন্ট 9, আপনার সামনে দুর্বলতা প্রকাশ করা। নবম ইশারাটি সবচেয়ে সাহসী ইশারাগুলোর একটি। একজন পরিণত বয়সের নারী সাধারণত খুবই সংযত, শক্ত, আত্মনির্ভরশীল। তিনি সমাজের সামনে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করেন। কিন্তু যদি তিনি আপনার সামনে তার দুর্বলতা দেখান, কান্না করেন, ভয়ের কথা বলেন, একাকিত্বের কথা বলেন, কষ্টের কথা বলেন, অতীতের ক্ষত দেখান, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে গোপন ঘরের চাবি দিচ্ছেন। মনোবিজ্ঞানে একে বলা হয় ভালনারেবিলিটি ডিসপ্লে। এটি বিশ্বাসের সর্বোচ্চ স্তর। একজন মানুষ তার দুর্বলতা শুধু সেই মানুষটির সামনেই দেখান যাকে তিনি গভীরভাবে বিশ্বাস করেন এবং যার কাছ থেকে তিনি সমবেদনা ও গ্রহণযোগ্যতা আশা করেন। বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সমাজে নারীরা কাঁদলে তাদের দুর্বল বলা হয়। তাই তারা কাঁদেন লুকিয়ে, বালিশে মুখ গুজে, রাতের অন্ধকারে একা। যদি কোনো নারী আপনার সামনে কাঁদতে পারেন, আপনার কাঁধে মাথা রাখতে পারেন, আপনার কাছে তার ভেঙে পড়ার গল্প বলতে পারেন, তাহলে এটাকে হালকা করে দেখবেন না। এটা ভালোবাসার চেয়েও বড় কিছু, এটা আস্থা। পয়েন্ট 10, আপনার জন্য নিজের রুটিন বদলানো। দশম ইশারাটি ত্যাগের ভাষায় কথা বলে। একজন পরিণত বয়সের নারীর জীবন সাধারণত একটি নির্দিষ্ট ছকে বাঁধা। সংসার, সন্তান, কাজ, দায়িত্ব। তার রুটিন পরিবর্তন করা সহজ নয়। কিন্তু যদি দেখেন তিনি আপনার জন্য তার রুটিন বদলাচ্ছেন, হয়তো একটু আগে উঠছেন আপনার সাথে কথা বলার জন্য, হয়তো দুপুরের বিশ্রাম বাদ দিচ্ছেন আপনার ফোনের অপেক্ষায়,
হয়তো সন্ধ্যায় একটু সময় বের করছেন আপনার সাথে দেখা করতে, তাহলে বুঝবেন তিনি তার সময়ের সবচেয়ে দামি অংশটুকু আপনাকে দিচ্ছেন। আর সময় হলো সবচেয়ে সৎ উপহার। টাকা দিয়ে সময় কেনা যায় না। একজন ব্যস্ত দায়িত্বশীল নারী যখন আপনার জন্য সময় বের করেন, তখন তিনি আসলে বলছেন, তুমি আমার জীবনের অগ্রাধিকারে আছো, তুমি আমার ব্যস্ততার চেয়ে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞান বলে মানুষ তার সবচেয়ে সীমিত সম্পদ সেখানেই ব্যয় করে যেখানে তার হৃদয় থাকে, আর সময় হলো জীবনের সবচেয়ে সীমিত সম্পদ। পয়েন্ট 11, হালকা স্পর্শ করা, হাতে, কাঁধে, পিঠে। একাদশ ইশারাটি শরীরের ভাষায় কথা বলে এবং এটি অত্যন্ত শক্তিশালী। একজন পরিণত বয়সের নারী যদি কথা বলতে বলতে আপনার হাতের ওপর হাত রাখেন, কাঁধে হালকা স্পর্শ করেন, পিঠে থাপ দেন বা কোনো কিছু দেওয়ার সময় আপনার আঙুলে তার আঙুল ছুঁয়ে যায় এবং এটা বারবার হয়, তাহলে এটা দুর্ঘটনা নয়। মনোবিজ্ঞানে স্পর্শকে বলা হয় দ্য মোস্ট ইন্টিমেট ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। স্পর্শ শব্দের চেয়ে বেশি কথা বলে। একটি হালকা স্পর্শ 1000 শব্দের চেয়ে বেশি বলতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আমাদের সমাজে, বিশেষ করে বাঙালি সমাজে, পরিণত বয়সের নারীরা স্পর্শ নিয়ে অত্যন্ত সতর্ক। তারা জানেন সমাজ কিভাবে ব্যাখ্যা করবে, তাই তারা যখন কাউকে স্পর্শ করেন সেটা অত্যন্ত সচেতন সিদ্ধান্ত, এমনকি যদি সেটা দেখতে স্বাভাবিক মনে হয়। সেই হালকা স্পর্শের পেছনে থাকে একটা গোপন আকাঙ্ক্ষা, কাছে আসার, সংযুক্ত হওয়ার, অনুভব করার। স্পর্শ হলো সেই ভাষা যা মিথ্যা বলতে পারে না। কথায় মানুষ ভান করতে পারে, কিন্তু স্পর্শে পারে না। পয়েন্ট 12, আপনার ছোটোখাটো বিষয় মনে রাখা। দ্বাদশ ইশারাটি স্মৃতির ভাষায় কথা বলে। আপনি হয়তো একদিন কথার মধ্যে বলেছিলেন, আমার চা একটু কড়া লাগে ভালো। সপ্তাহখানেক পর দেখলেন তিনি আপনার জন্য ঠিক সেই কড়া চা বানিয়ে রেখেছেন। আপনি হয়তো বলেছিলেন, আমার একটু পিঠে ব্যথা করে। পরের দিন তিনি জিজ্ঞেস করছেন, পিঠের ব্যথাটা কেমন, কমেছে? এই ছোট ছোট বিষয় মনে রাখাটাই হলো ভালোবাসার সবচেয়ে নীরব ভাষা। মনোবিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক সেই তথ্যগুলোই দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে যেগুলোর সাথে আবেগীয় সংযোগ থাকে। আপনি প্রতিদিন শত শত তথ্য পান, কিন্তু সব কিছু মনে রাখেন না। কিন্তু সেই মানুষটির কথা মনে রাখেন যার প্রতি আপনার গভীর অনুভূতি আছে। তাই একজন নারী যদি আপনার তুচ্ছ পছন্দ অপছন্দ, ছোট ছোট অভ্যাস, আপনার বলে যাওয়া কোনো সাধারণ কথা মনে রাখেন, তাহলে বুঝবেন আপনি তার ভাবনায় যতটা জায়গা দখল করে আছেন সেটা সাধারণ নয়। আপনি তার মাথায় নয়, তার মনে গেঁথে আছেন। পয়েন্ট 13, আপনার অনুপস্থিতিতে অস্থির হওয়া। ত্রয়োদশ ইশারাটি অনুপস্থিতির ভাষায় কথা বলে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যখন কয়েকদিন তার সাথে দেখা করেননি বা কথা বলেননি, তখন তিনি অস্থির হয়ে পড়েছেন? হয়তো তিনি নিজে থেকে ফোন করেছেন, হয়তো অন্য কারো মাধ্যমে খবর নিয়েছেন, হয়তো বলেছেন, তুমি কোথায় ছিলে, কোনো খবর নেই কেন? এই অস্থিরতাটা শুধু অভ্যেসের কারণে নয়, এটা নির্ভরতার কারণে। তিনি আপনার উপস্থিতিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে আপনার অনুপস্থিতি তার ভেতরে একটা শূন্যতা তৈরি করে। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি। যখন কেউ কারো প্রতি গভীরভাবে সংযুক্ত হয়ে পড়ে, তখন সেই মানুষটির অনুপস্থিতি উদ্বেগ তৈরি করে। এই উদ্বেগটা ভালোবাসারই একটা রূপ, হয়তো সবচেয়ে কাঁচা এবং সবচেয়ে সৎ রূপ। পরিণত বয়সের নারীরা সাধারণত এই অস্থিরতা লুকিয়ে রাখেন। তারা সরাসরি বলেন না, তোমাকে ছাড়া আমার খারাপ লাগে, বরং বলেন, আচ্ছা অনেক দিন তো দেখা হয়নি, ব্যস্ত আছো? এই সাধারণ বাক্যের ভেতরে যে আকুতি লুকিয়ে আছে সেটা বুঝতে হবে হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে নয়। পয়েন্ট 14, আপনার সাফল্যে অতিরিক্ত খুশি হওয়া। চতুর্দশ ইশারাটি আনন্দের আড়ালে নিজেকে প্রকাশ করে। আপনি হয়তো একটি পরীক্ষায় পাশ করেছেন, চাকরি পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন বা জীবনে ছোট বড় কোনো সাফল্য অর্জন করেছেন। লক্ষ্য করুন, তিনি কি আপনার এই সাফল্যে অন্যদের চেয়ে একটু বেশি খুশি হচ্ছেন? তার চোখ কি চকচক করছে? তিনি কি বারবার বলছেন, আমি জানতাম তুমি পারবে? এই আনন্দটা স্বাভাবিক শুভকামনার চেয়ে বেশি কিছু। এটা হলো গর্ব। এটা হলো সেই অনুভূতি যা একজন মানুষ তখনই অনুভূত করেন যখন তিনি অন্য কারো সাফল্যকে নিজের সাফল্য মনে করেন।
আর এটা তখনই সম্ভব যখন সেই মানুষটি তার হৃদয়ের খুব কাছের কেউ। মনোবিজ্ঞানে একে বলা হয় ক্যাপিটালাইজেশন, অর্থাৎ প্রিয়জনের সাফল্যে নিজেও আলোকিত হওয়া। এটা ভালোবাসার একটি অত্যন্ত পরিপক্ক এবং সুন্দর রূপ। পয়েন্ট 15, নিজের একাকিত্বের কথা শুধু আপনাকেই বলা। পঞ্চদশ ইশারাটি রাতের অন্ধকারের মতো, গভীর এবং নীরব। আমি অনেক একা, কেউ বোঝে না আমাকে। সারা দিন এত মানুষের ভিড়ে থাকি, তবু মনে হয় একা। এই কথাগুলো যখন একজন পরিণত বয়সের নারী আপনাকে বলেন, তখন তিনি শুধু তার একাকিত্ব প্রকাশ করছেন না, তিনি আসলে বলছেন, তুমি কি আমার একাকিত্বের সঙ্গী হবে? এটা একটা আমন্ত্রণ, একটা নীরব আর্ত আমন্ত্রণ। তিনি সবার কাছে এই কথা বলেন না, তিনি শুধু সেই মানুষটিকেই বলেন যার কাছে তিনি নিরাপদ বোধ করেন, যাকে তিনি বিশ্বাস করেন এবং যার কাছ থেকে তিনি সান্ত্বনা আশা করেন। মনোবিজ্ঞান বলে একাকিত্ব প্রকাশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ, কারণ সমাজ একাকী মানুষকে দুর্বল বা অসামর্থ্য বলে চিহ্নিত করে। কিন্তু তিনি সেই ঝুঁকি নিচ্ছেন আপনার কাছে, কারণ তিনি চান আপনি তাকে বুঝুন, আপনি তার পাশে দাঁড়ান। পরিণত বয়সের নারীদের একাকিত্ব তরুণদের চেয়ে অনেক বেশি গভীর, কারণ তারা জানেন জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন, সামনে যতটুকু বাকি আছে সেটুকু একা কাটানোর ভয় তাদের ভেতরে প্রতিনিয়ত কুরে কুরে খায়। তাই যখন তারা আপনাকে এই কথা বলেন, তখন সেটা হৃদয়ের সবচেয়ে গভীর তল থেকে আসছে। পয়েন্ট 16, আপনাকে নিয়ে ঈর্ষা দেখানো। 16 ইশারাটি একটু অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি অন্য কোনো নারীর সাথে কথা বললে বা সময় কাটালে তিনি কি একটু বদলে যান? তার মুখ ভাব কি পাল্টায়? তিনি কি একটু চুপচাপ হয়ে যান? কিংবা পরে কিছুটা কটু কথা বলেন? ওর সাথে তো অনেক ভালো জমে, তাই না? এটা ঈর্ষা, আর ঈর্ষা হলো ভালোবাসার সবচেয়ে কাঁচা প্রমাণ। মনোবিজ্ঞান বলে ঈর্ষা তখনই জন্মায় যখন মানুষ তার গুরুত্বপূর্ণ সম্পর্কের ওপর হুমকি অনুভব করে। যদি আপনি তার কাছে গুরুত্বপূর্ণ না হতেন, তাহলে আপনি কার সাথে কথা বলছেন সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকত না। পরিণত বয়সের নারীরা এই ঈর্ষাটা খুব সুন্দরভাবে লুকিয়ে রাখেন। তারা চেঁচিয়ে ঝগড়া করেন না, তারা নীরবে একটু দূরে সরে যান, একটু শীতল হয়ে যান, একটু কম কথা বলেন। এই নীরবতাটাই তাদের ঈর্ষার ভাষা। আর এই ভাষা যে পড়তে পারে সে বুঝতে পারে এই নীরবতার ভেতরে কত গভীর আবেগ লুকিয়ে আছে। 2, পয়েন্ট 17, আপনার শখ বা আগ্রহের বিষয়ে নিজেও আগ্রহ দেখানো। সপ্তদশ ইশারাটি অনুকরণের ভাষায় কথা বলে। আপনি হয়তো গান ভালোবাসেন, হঠাৎ দেখলেন তিনিও গান শুনতে শুরু করেছেন, আপনার পছন্দের শিল্পীর গান। আপনি বই পড়তে ভালোবাসেন, তিনিও হঠাৎ বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আপনি যে বিষয় নিয়ে কথা বলেন তিনি সেই বিষয়ে জানার চেষ্টা করছেন। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় মিররিং বা প্রতিফলন আচরণ। মানুষ যাকে পছন্দ করে তার আচরণ, পছন্দ অপছন্দ, অভ্যাস অবচেতনভাবে অনুকরণ করতে শুরু করে। এটা কোনো সচেতন সিদ্ধান্ত নয়। মস্তিষ্কের মিরর নিউরন নামক বিশেষ স্নায়ুকোষ এই আচরণের জন্য দায়ী। তাই যদি দেখেন একজন নারী হঠাৎ করে আপনার পছন্দের জগতে প্রবেশ করছেন, আপনার ভালো লাগার গান শুনছেন, আপনার পড়া বই পড়ছেন, আপনার আলোচনার বিষয়ে আগ্রহী হচ্ছেন, তাহলে বুঝবেন তিনি আপনার জগতের অংশ হতে চাইছেন। তিনি চাইছেন আপনার সাথে একটা ভাগ করা পৃথিবী তৈরি করতে। পয়েন্ট 18, গভীর রাতে বার্তা পাঠানো বা ফোন করা। অষ্টাদশ ইশারাটি রাতের নীরবতায় ফুটে ওঠে। রাত গভীর হলে মানুষের মুখোশ খুলে যায়। দিনের ব্যস্ততা, সামাজিক ভূমিকা, দায়িত্বের বোঝা সব নামিয়ে রেখে মানুষ তখন তার আসল রূপে ফিরে আসে। আর ঠিক সেই সময় যদি একজন নারী আপনাকে বার্তা পাঠান, ঘুমিয়েছ, কি করছো, একটু কথা বলবে, তাহলে বুঝবেন আপনি তার রাতের নীরবতার সঙ্গী। মনোবিজ্ঞান বলে রাতে মানুষের আবেগীয় বাধাগুলো দুর্বল হয়ে পড়ে। দিনে যে কথা বলতে পারেন না, রাতে সেটা বলা সহজ হয়।
তাই রাতের বার্তা বা ফোন সাধারণত বেশি সৎ এবং বেশি আবেগপূর্ণ হয়। পরিণত বয়সের নারীদের জন্য রাত প্রায়ই কঠিন। সারাদিন তারা সবার জন্য ব্যস্ত থাকেন, সন্তানের জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য। কিন্তু রাতে যখন সব শান্ত হয়ে যায় তখন তাদের নিজের শূন্যতাটা মাথাচাড়া দিয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে তারা সেই মানুষটিকে খোঁজেন যিনি তাদের এই শূন্যতা পূরণ করতে পারেন। আপনি যদি সেই মানুষ হন তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। পয়েন্ট 19, আপনার সামনে অন্য পুরুষদের তুলনায় নিজেকে আলাদা করে দেখানো। ঊনবিংশ ইশারাটি তুলনার ভাষায় আসে। আমি কিন্তু অন্যদের মতো নই, আমি সব পুরুষকে এভাবে কথা বলি না, তুমি জানো আমি সবার সাথে এরকম না। এই ধরনের কথা যখন একজন পরিণত বয়সের নারী বলেন তখন তিনি আসলে আপনাকে বলছেন, আমি তোমার সাথে বিশেষ আচরণ করছি এবং আমি চাই তুমি সেটা বুঝতে পারো। এটি একটি অবচেতন কৌশল যেখানে তিনি আপনার কাছে নিজের বিশেষত্ব প্রমাণ করতে চাইছেন। তিনি চান আপনি জানুন যে তার চোখে আপনি সাধারণ নন এবং তাই তিনিও আপনার কাছে সাধারণ নন। পয়েন্ট 20, আপনাকে উপহার দেওয়া বা ছোট ছোট জিনিস কিনে আনা। বিংশ ইশারাটি উপহারের ভাষায় কথা বলে। হয়তো একটি কলম, হয়তো একটি রুমাল, হয়তো আপনার পছন্দের মিষ্টি, হয়তো একটি ছোট শোপিস যেটার কোনো বিশেষ উপলক্ষ নেই। তিনি শুধু বললেন, এটা দেখে তোমার কথা মনে পড়ল তাই কিনে আনলাম। এই তোমার কথা মনে পড়ল, এই 4টি শব্দে পুরো একটা প্রেমপত্র লুকিয়ে আছে। তিনি বলছেন, তুমি আমার ভাবনায় আছো, তুমি দূরে থাকিও আমি তোমাকে ভুলতে পারি না, দোকানে গেলেও তোমার কথা মনে পড়ে, রাস্তায় হাঁটলেও তোমার কথা মনে পড়ে। মনোবিজ্ঞানে উপহার দেওয়াকে বলা হয় প্রেমের 5টি ভাষার একটি, আর বিনা উপলক্ষে উপহার দেওয়া হলো ভালোবাসার সবচেয়ে স্বতঃস্ফূর্ত এবং সৎপ্রকাশ। পয়েন্ট 21, হাসি দিয়ে কষ্ট লুকানো কিন্তু আপনার কাছে সেই হাসির পেছনের কান্না দেখানো। একবিংশ ইশারাটি সবচেয়ে হৃদয় বিদারক। একজন পরিণত বয়সের নারী সবসময় সমাজৈষণ্যে হাসেন। তিনি শক্তি, তিনি সামলে নেন, তিনি কাউকে বুঝতে দেন না। কিন্তু যদি তিনি আপনার কাছে এসে বলেন, আমি ঠিক আছে বলি কিন্তু আসলে ঠিক নেই, সবাই ভাবে আমি খুশি কিন্তু ভেতরে, এবং কথাটা শেষ করতে পারেন না, চোখে পানি এসে যায়, তাহলে বুঝবেন এটা ইশারা নয়, এটা আত্মসমর্পণ। তিনি আপনার কাছে নিজের সবচেয়ে ভেঙে পড়া রূপটি দেখাচ্ছেন। এটা করতে অসীম সাহস লাগে, কারণ তিনি জানেন দোলনাপদ আথাদে মালেশ তুনে সরে যায়, কিন্তু তবুও তিনি দেখাচ্ছেন, কারণ তিনি বিশ্বাস করেন আপনি দূরে সরবেন না, আপনি বুঝবেন। মনোবিজ্ঞান বলে মানুষ তার সবচেয়ে গভীর কষ্ট শুধু সেই মানুষটির কাছেই প্রকাশ করেন যাকে তিনি তার নিরাপদ ঠিকানা মনে করেন। আপনি যদি সেই ঠিকানা হন তাহলে এই দায়িত্বকে সম্মান করুন, কারণ কেউ আপনাকে নিজের নিরাপদ ঠিকানা ভাবছেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। পয়েন্ট 22, আপনার চলে যাওয়ার সময় বারবার আটকানো। দাবিংশ ইশারাটি বিদায়ের মুহূর্তে ধরা পড়ে। আপনি বিদায় নিচ্ছেন, তিনি বলছেন, আরেকটু বসো, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন, চা খেয়ে যাও, ওই একটু অপেক্ষা করো, একটা জিনিস দিচ্ছি। এই প্রতিটি বাক্য আসলে বলছে, যেও না, আরেকটু থাকো, তোমার যাওয়াটা আমার জন্য কষ্টের। মনোবিজ্ঞানে একে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি। যখন কারো কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন সেই মানুষটিকে ধরে রাখার একটি সহজাত প্রবৃত্তি কাজ করে। পরিণত বয়সের নারীরা এই প্রবৃত্তিটা সরাসরি দেখান না, তারা থাকো বলেন না সরাসরি। তারা অজুহাত খোঁজেন, চা, খাবার, কোনো জিনিস দেওয়ার কথা বলেন, কিন্তু আসল কথাটা হলো তারা চান আপনি আরেকটু থাকুন, আরেকটু কাছে থাকুন, কারণ আপনি চলে গেলে তাদের ঘরটা আবার খালি হয়ে যাবে। পয়েন্ট 23, নিজের অতীত বা ব্যক্তিগত গোপনীয়তা আপনার সাথে ভাগ করা। ত্রয়োবিংশ ইশারাটি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। একজন পরিণত বয়সের নারী যখন আপনাকে তার অতীতের কথা বলেন, প্রথম প্রেম, ভাঙা বিয়ে, অপমানের স্মৃতি, পরিবারের গোপন কলহ বা এমন কিছু যা তিনি কাউকে বলেননি কখনো, তখন তিনি আসলে আপনাকে তার জীবনের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ের পাঠক বানাচ্ছেন। এটা বিশ্বাসের সর্বোচ্চ স্তর। মনোবিজ্ঞানে একে বলা হয় সেলফ ডিসক্লোজার, যা সম্পর্ক গভীর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একজন মানুষ যখন নিজের গোপনীয়তা অন্যের সাথে ভাগ করেন তখন তিনি আসলে বলছেন, আমি তোমাকে আমার জীবনের অংশ করতে চাই, আমি চাই তুমি আমাকে পুরোপুরি জানো, ভালো দিক এবং খারাপ দিক সব কিছু সহ। পয়েন্ট 24, আপনার কোনো ভুলের রাগ না দেখিয়ে নীরবে সহ্য করা। চতুর্বিংশ ইশারাটি ক্ষমার ভাষায় কথা বলে।
আপনি হয়তো কোনো ভুল করেছেন, কথা রাখেননি, সময় দেননি, উপেক্ষা করেছেন। কিন্তু তিনি কি রাগ করেছেন? না, তিনি নীরবে সহ্য করেছেন। হয়তো একটু কষ্ট পেয়েছেন, কিন্তু তা প্রকাশ করেননি। হয়তো বলেছেন, কিছু হয়নি, ঠিক আছে। এই ঠিক আছে বলাটা ঠিক নেই। এটা আসলে বলছে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে হারাতে চাই না, তাই তোমার ভুল মেনে নিচ্ছি। পরিণত বয়সের নারীরা জীবনে অনেক ভুল সহ্য করেছেন। তারা জানেন রাগ দেখালে মানুষ দূরে যায়, তাই তারা রাগ না দেখিয়ে, কষ্ট না জানিয়ে নীরবে সব সহ্য করেন, শুধু সেই মানুষটিকে কাছে রাখার জন্য। পয়েন্ট 25, ভবিষ্যতের কথা বলার সময় আপনাকে অন্তর্ভুক্ত করা। পঞ্চবিংশ ইশারাটি স্বপ্নের ভাষায় কথা বলে। একদিন একসাথে কোথাও ঘুরতে যাব। আমি যদি কোনোদিন অসুস্থ হই, তুমি কি আমাকে দেখতে আসবে? বৃদ্ধ বয়সে যদি কেউ না থাকে, তুমি কি পাশে থাকবে? এই কথাগুলো যখন তিনি বলেন, তখন তিনি আসলে আপনাকে তার ভবিষ্যতের ছবিতে আঁকছেন। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন কাউকে ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে, তখন সেটা গভীর সংযুক্তি এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ইচ্ছার প্রকাশ। তিনি আপনাকে শুধু বর্তমানে চান না, তিনি আপনাকে আগামীকালেও চান, পরশুও চান, সারা জীবন চান। পয়েন্ট 26, কিছু না বলে শুধু তাকিয়ে থাকা। আর শেষ ইশারাটি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর এবং সবচেয়ে নীরব। কখনো কি দেখেছেন একজন নারী আপনার দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না, কিছু করছেন না, শুধু তাকিয়ে আছেন? তার চোখে একটা অজানা আলো, ঠোঁটে একটা অস্পষ্ট হাসি এবং পুরো মুখে একটা শান্ত, তৃপ্ত অভিব্যক্তি। এটা হলো সবকিছুর সারমর্ম। এটা হলো সেই মুহূর্ত যখন ভাষা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তিনি কিছু বলছেন না, কারণ যা বলার তা কথায় প্রকাশ করা সম্ভব নয়। মনোবিজ্ঞানে বলা হয়, যখন মানুষ কারোর দিকে 4 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকে কোনো কথা না বলে, তখন সেখানে হয় গভীর ভালোবাসা আছে, নয় গভীর ঘৃণা আছে। আর সেই দৃষ্টিতে যদি উষ্ণতা থাকে, কোমলতা থাকে, আর একটু বিষণ্ণতা মেশানো হাসি থাকে, তাহলে সেটা ভালোবাসা, নিঃসন্দেহে ভালোবাসা। এই একটি দৃষ্টিতে সেই সব কথা লেখা থাকে যা তিনি কোনোদিন মুখে বলতে পারবেন না। আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি বলার জন্য কখনো কখনো শুধু একটি দৃষ্টিই যথেষ্ট। তো এই ছিল 26টি ইশারা, যা 30 থেকে 70 বছর বয়সী নারীরা মুখে না বললেও আচরণে, দৃষ্টিতে, স্পর্শে, নীরবতায় প্রকাশ করে থাকেন। আসুন একটু পেছনে ফিরে তাকাই। ছোট ছোট অজুহাতে আসা, নিজেকে গুছিয়ে নেওয়া, আপনার কথায় গভীর মনোযোগ দেওয়া, বিশেষ করে রান্না করা, স্বাস্থ্য নিয়ে চিন্তা করা, একা সময় চাওয়া, ব্যক্তিগত জীবন জানতে চাওয়া, অন্যদের সামনে প্রশংসা করা, দুর্বলতা দেখানো, রুটিন বদলানো, হালকা স্পর্শ, ছোট বিষয় মনে রাখা, অনুপস্থিতিতে অস্থিরতা, সাফল্যে অতিরিক্ত আনন্দ, একাকিত্ব ভাগ করা, ঈর্ষা, আপনার শখে আগ্রহ, গভীর রাতে যোগাযোগ, নিজেকে আলাদা করে দেখানো, উপহার দেওয়া, হাসির পেছনে কান্না দেখানো, বিদায়ের সময় আটকানো, গোপনীয়তা ভাগ করা, ভুলে রাগ না করা, ভবিষ্যতে আপনাকে রাখা এবং কিছু না বলে শুধু তাকিয়ে থাকা। এই 26টি ইশারা হল সেই 26টি অধ্যায় যা একজন নারী তার জীবনের বইয়ে আপনার জন্য লিখে রাখেন, কিন্তু সেই বইটি আপনার হাতে তুলে দেওয়ার সাহস পান না। এখন দায়িত্ব আপনার। আপনার জীবনে কি এমন কোনো নারী আছেন যিনি এই ইশারাগুলোর কিছু দিয়ে চলেছেন? যদি থাকেন, তাহলে তাকে অবহেলা করবেন না, তার নীরবতাকে উপেক্ষা করবেন না, কারণ একজন নারীর নীরব ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে নিঃস্বার্থ এবং সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি। বয়স ভালোবাসার শত্রু নয়। বয়স ভালোবাসাকে আরও গভীর করে, আরও পরিণত করে, আরও অর্থবহ করে। 30-এর ভালোবাসায় যে তীব্রতা থাকে, 50-এর ভালোবাসায় থাকে সেই তীব্রতার সাথে জ্ঞানের মিশ্রণ, আর 70-এর ভালোবাসায় সেটা শুদ্ধ, একেবারে খাঁটি সোনার মতো শুদ্ধ।
তাই চোখ খোলা রাখুন, মন খোলা রাখুন এবং হৃদয় সংবেদনশীল রাখুন, কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর কথাটি কথায় আসে না, আসে ইশারায়। আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন, যদি কোনো পয়েন্ট আপনার মনে গভীরভাবে দাগ কেটে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। এতে আমি বুঝব যে এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে। কমেন্ট করে জানান এই ২৬টি ইশারার মধ্যে কোনটি আপনি আপনার জীবনে দেখেছেন, কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, কারণ আপনার গল্প হয়তো কাউকে সাহায্য করবে। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যাকে আপনি মনে করেন এই কথাগুলো জানা দরকার। হতে পারে একটি শেয়ার একটি সম্পর্ককে বাঁচিয়ে দেবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, কারণ এরকম আরও গভীর, আবেগময় এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আসছে আমাদের চ্যানেলে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন এবং ভালোবাসার ইশারাগুলো পড়তে শিখুন।